দেখো 1 নম্বর কি বলেছে, বলেছে যে 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত। এবার দেখো অ্যাকচুয়ালি পার্সেন্টেজে কত বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে 15% বৃদ্ধি পেয়েছে, কিন্তু সংখ্যায় কত বৃদ্ধি পেয়েছে, সংখ্যায় পেয়েছে 60। এখন প্রকৃত সংখ্যাটি কত সেটা পার্সেন্টেজের নিরিখে যখন ভাববে, মাথা রাখবে প্রকৃত সংখ্যা সবসময় 100%-এ লাই করে। ঠিক আছে, তার মানে আমাকে বলে দিয়েছে 15% তার সংখ্যা মান অথবা সংখ্যায় মান হচ্ছে 60। এবার এটাকে কি করে 100 বানাবো, যেহেতু যদি বুঝতে পারো এখানে 5 কমন 3 কাটতে পারো, তারপরে 20 দিয়ে গুণ করতে পারো, একই ব্যাপার, অথবা সম্পূর্ণ কাটো, যেহেতু মুখে মুখে 15 ঘরের নামটা মুখস্থ। 15 দিয়ে কাটলে 4 15 60, তাহলে 1%-এর ভ্যালুই হচ্ছে 4, তাহলে 100%, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। 100% বানানো মানে কি, একেও 100 দিয়ে গুণ করো 100% হবে, একেও 100 দিয়ে গুণ করো 400, তাহলে অপশন বি ইজ কারেক্ট। দেখো 2 নম্বর কি বলেছে, বলেছে 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19 টাকা 2 পয়সা অথবা বলতে পারি 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত। মানে বর্ধিত মূল্য বলতে বইটির দাম বাড়ার পরে কত দাম হবে, তাই তো। আমি জানি ইন জেনারেল আমার 100%-এ অ্যাকচুয়াল দাম লাই করে, মানে 100% যদি জানতে পারি বইটার অ্যাকচুয়াল দাম আমি জানতে পারবো। এরপরে কি বলেছে, বইটির দাম বৃদ্ধি পেয়েছে 12%, এবং 12%-এর জন্য অ্যাকচুয়ালি সংখ্যায় সেটা 19.2 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা আমার তথ্য দেওয়া আছে। আমি কি করব, আমি আগে এই 12%-এর থেকে জানতে হবে 100%-এর দাম কত। তার মানে 12%-এর ভ্যালু হচ্ছে 19 টাকা 2 পয়সা। এখন এটা 12 ডাইরেক্ট মাল্টিপল, যদি নামটা মুখস্থ থাকে তাহলে একবারে হয়ে যাবে। কিভাবে করবে, 12 দিয়ে যদি কাটি, এটা হয় অ্যাকচুয়ালি 12 16 হয় 192, আর পয়েন্ট যেরকম এক ঘর পর ছিল, এক ঘর পর তুমি তুলতে পারো, তাহলে এটা হলো অ্যাকচুয়ালি 1%-এর ভ্যালু। আমার জানতে হবে 100%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু কত হবে, ইন্টু 100 করে দেবো, তাহলে এদিকেও 100 করে দাও। দেখো হিসাব করে দেখো, পয়েন্টের জন্য একটা শূন্য কাটা পড়ে, তার মানে একটু অ্যাকচুয়ালি 100%-এর ভ্যালু হয়ে গেল 160 টাকা হলো। এবং আমাকে মানে জানতে চেয়েছে বইটির বর্ধিত মূল্য কত টাকা। আমার দাম ছিল বইটির অ্যাকচুয়ালি 160 টাকা, 12%, যেটা আমাকে অঙ্কে বলে দিয়েছে যে 12%-এর দাম বৃদ্ধি হয়েছে 19 টাকা 2 পয়সা, তাহলে এর সঙ্গে অ্যাকচুয়ালি 19 টাকা 2 পয়সা অ্যাড করে দাও। অথবা তুমি এখান থেকে দেখেও বুঝতে পারবে 160 70 169.2 টাকা, মানে অপশন সি ইজ কারেক্ট। 3 নম্বর কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত, মানে কত পার্সেন্ট দাম বাড়লো। আচ্ছা, দাম যদি বেড়ে থাকে তাহলে আগে জানতে হবে অ্যাকচুয়াল দাম কত। সেটা কিন্তু আমাকে দেখো অঙ্কে দিয়েই দিয়েছে যে বইটির দাম ছিল 180 টাকা, সেটা বেড়ে হয়েছে 216 টাকা, তাহলে কত পার্সেন্টেজে বলুন কত বাড়লো। আচ্ছা, পার্সেন্টেজে বাড়ার আগে আমাকে জানতে হবে যে টাকায় কত বেড়েছে। তাহলে দেখো 180 থেকে 216 ডিফারেন্সটা কত, অথবা 216 থেকে 180-কে মাইনাস দাও, তাহলেও হবে। আমি দেখতে পাচ্ছি 20 গেলে 200 আরও 16, মানে 36 টাকা বেড়েছে, তাই না। তাহলে 180 টাকায় বেড়েছে হচ্ছে 36। তাহলে দেখো আমাকে বের করতে হবে পার্সেন্টেজে কত, মানে অ্যাকচুয়াল আগে ছিল কত সেটা আমার তলায় আসবে। ইন টার্মস অফ 180 36 কত পার্সেন্টেজ বের করার সময় মাথায় রাখবে যে 180 নিরিখে কত পার্সেন্টেজ যখন বের করব, আগে দেখো দশমিক ছিল এইখানে, ঠিক আছে। যদি এক ঘর রিপ্লেস করি তাহলে 10%-এর ভ্যালু বেরোচ্ছে। 10%-এর ভ্যালু কত হলো 18। আমার জানতে হবে 36 অব্দি যেতে হবে, তাই না। 18 হয়েছে, তাহলে ডবল যদি করি 20% ভ্যালু, দেখো 18 × 2 করলে 18 × 2 = 36, তাই না। কারণ এগুলো মুখে মুখে ক্যালকুলেট করতে পারবে, জাস্ট একটু ড্র করছে এই কারণে, দেখে যাতে বুঝতে পারো, তাই না। তা 20%-এর ভ্যালু হচ্ছে 36, তাহলে অ্যাকচুয়ালি বইটির দাম বৃদ্ধির হার কত, বইটির দাম বেড়েছে 20%, অপশন এ ইজ কারেক্ট। দেখো 4 নম্বর কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। তার মানে আমাকে এখানে 3টে সংখ্যা নিয়ে কাজ, তাই তো। তাহলে 3টে সংখ্যা, একটা ধরলাম এ, একটা বি, একটা সি, ওকে। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমি কাকে ধরবো, তাই না, যে কোন সংখ্যাকে ধরলে বাকি দুটো সংখ্যাকে অনায়াসেই ধরা যায়। তো তার জন্য জানতে হবে পাওয়ার ফ্লোটা কার থেকে হচ্ছে, ঠিক আছে। এখন দেখো বাংলায় খুব সহজেই বোঝা যায়, কোনো যদি কেউ যদি ইংলিশে অ্যাপিয়ার করো সেক্ষেত্রে কি করে বুঝবে, মাথায় রাখবে অফ, টু, তারপরে বাই, এগুলো যার সঙ্গে লেগে আছে অ্যাকচুয়ালি তাকে ধরতে বলছে অঙ্ক। এখানে দেখো বলেছে তৃতীয় একটি সংখ্যার, মানে অফ মানে এর, অথবা বাংলায় হচ্ছে সংখ্যার, তাই না। তৃতীয় একটি সংখ্যার মানে তৃতীয় সংখ্যাকে যদি ধরো তাহলে বাকি দুটো সংখ্যাকে তুমি ধরতে পারবে। তাহলে আমি তৃতীয় সংখ্যাকে ধরলাম হচ্ছে 100। এবং মাথায় রাখবে দ্বিতীয় কথা যে এখানে ক্রোনোলজি মেনটেন করছে, কোশ্চেনে ক্রোনোলজি মেনটেন করছে, মানে প্রথম সংখ্যা হচ্ছে 20% কম, দ্বিতীয় সংখ্যা 25% কম। যদি 20% কম হয় তাহলে এটা হবে 80, আর এটা 25%, 100 থেকে 25 কমালে এটা হবে 75। এই ছিল বক্তব্য।
এবার দ্বিতীয় কোশ্চেন কি বলেছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম। আমি দেখতে পাচ্ছি এখানে কত কম, দ্বিতীয় সংখ্যাটি 5 কম। এবার সবথেকে জরুরি ব্যাপার যে আমার যখন পার্সেন্টেজে বলেছে অ্যান্সার কত হবে, যে 5 আউট অফ 80 হবে না 5 আউট অফ 75। এখানে যদিও একটা অ্যান্সার প্রেজেন্ট আছে, মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা প্রেজেন্ট আছে, কিন্তু পরীক্ষার হলে তোমাকে এক্সামিনার কি করবে, পাজেল করার জন্য দুটো অ্যান্সারই রাখবে যে যদি ভুল করো, ঠিক আছে। তো এখানে দেখো 5 আউট অফ 80 1/16, 1/16 মানে 6 × 1 4 অ্যান্সার প্রেজেন্ট। এখন 5 আউট অফ 80 হবে না 75 হবে, কি করে বুঝবে? তোমাকে কোশ্চেনে করেছে যে কত কম। কম যদি জানতে হয় তাহলে জানতে হবে কে বেশি তার থেকে কম, মাথায় রাখবে কে বেশি, 80 বেশি তাহলে তার থেকে কম, মানে নিচে যে বসবে সেই তো অ্যাকচুয়ালি পার্সেন্টেজটাকে ডিরাইভ করবে, তাই না? তা নিচে বসবে অ্যাকচুয়ালি যে বেশি, যেহেতু কোশ্চেন করেছে কম। যদি বলতো কত বেশি তখন হতো যে নিচে বসবে যে কম সে বসবে নিচে, ঠিক আছে। তার মানে নিচে কম হবে, তার মানে 80 আসবে, মানে যে বেশি তার থেকে কত কম, তার মানে নিচে বসবে 80, উপরে বসবে 5, 5 দিয়ে যদি 80কে কাটি তাহলে 1/16 আসে। 1/16 ফ্র্যাকশন ভ্যালু হয় 6 × 1 4, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তার মানে অপশান ডি ইজ কারেক্ট। আচ্ছা 5 নম্বর দেখো, সেম প্যাটার্ন, আগের যে অঙ্কটা দেখালাম একদম সেম প্যাটার্নের অঙ্কটা। কি বলেছে, বলেছে বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে 50 এবং 40% কম। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ওকে, তার মানে দেখো আমাকে তিনটে জিনিস নিয়ে কাজ, একটা রয়েছে বাস, একটা রয়েছে ট্রেন, আমি সাফিক্সে টি আর লিখলাম, আর 3 নম্বর রয়েছে ট্যাক্সি ভাড়া, আমি ট্যাক্সিটাকে TX লিখছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়, কারণ আলাদা কালে ইউজ করলাম একটাই কারণে যে পাওয়ার ফ্লো হচ্ছে, ভালো করে বুঝবে। দেখো বলেছে ট্যাক্সি ভাড়ার থেকে যথাক্রমে, তাই না, ট্যাক্সি ভাড়ার থেকে, ট্যাক্সি ভাড়ার থেকে মানে কি অ্যাকচুয়ালি বুঝতে হবে পাওয়ার ফ্লোটা এর থেকে হচ্ছে, মানে আমি ট্যাক্সি ভাড়াকে ধরবো 100, 1 নম্বর কথা, এবং ক্রোনোলজি মেনটেন করছে, তাতে ট্যাক্সি ভাড়ার থেকে 50% কম মানে বাস ভাড়া হবে 50, আর 40% কম মানে 100 থেকে 40 কম মানে ট্রেন ভাড়া হবে 60। এটা ছিল আমার শর্ত দিয়ে রয়েছে অঙ্কতে। জিজ্ঞেস করেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, ভালো করে বুঝবে। ট্রেন ভাড়া মানে ট্রেনের ভাড়া বাসের ভাড়ার রেসপেক্টে কত পার্সেন্টেজ। এখন নর্মাল ওল্ড নিয়মে যদি করতে হয় 50-এ, বাস ভাড়া যদি 50 হয়, ট্রেন ভাড়া 60, 1 হলে কত বাই 50 এবং 100 হলে, এটা ছিল ওল্ড প্যাটার্ন, কিন্তু এইগুলো কোনোদিন করবে না এখন থেকে আর, তোমাকে একটু জাস্ট মুখে ক্যালকুলেট করতে হবে। তুমি বুঝে নাও ভালো করে, বলেছে ট্রেন ভাড়ার মানে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত, মানে ট্রেন ভাড়া বাস ভাড়ার রেসপেক্টে কত, এটা ভালো করে বোঝো। কেন বলছি দেখো, নিচে কাকে নেবো সেই তো অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ড্রাইভ করছে না, বাস ভাড়া শতকরা কত মানে ইন রেসপেক্ট অফ বাস ভাড়া ট্রেন ভাড়া কত, কিন্তু সেটা জানতে হবে পার্সেন্টেজ মানে সবসময় আমার 100-র উপর ডিপেন্ড করে, তাই না। 50কে কী করে 100 বানাবো, দেখো 50কে যদি 2 গুণ করি তাহলেই 100 হচ্ছে, মানে আমার কোএফিসিয়েন্টটা 2 গুণ, তাহলে একেও 2 গুণ করো, এর 2 গুণ করলে দেখো 120 আসছে। তাহলে ইন রেসপেক্ট অফ বাস ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেন ভাড়া হবে 120, ঠিক আছে। তাহলে অপশান সি ইজ কারেক্ট। দেখো 6 নম্বর কি বলেছে, বলেছে 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, মানে কোনো একটা সংখ্যার 75% সেটা কিনা 75-এর সঙ্গে যোগ করছি, উত্তর ঘুরে গিয়ে সেই সংখ্যাটা আলটিমেট আসছে, তাই না। তার মানে দেখো টেকনিক্যালি অ্যাকচুয়ালি বুঝতে গেলে বোঝো ভালো করে, কোনো একটা সংখ্যা সাপোজ এক্স, এর 75%, ঠিক আছে, 75% যদি আমি 75-এর সঙ্গে যোগ করি তাহলে ঘুরিয়ে গিয়ে আমার সেই সংখ্যাটাই প্রডিউস করছে, এক্সের 100%, ঠিক আছে। তাহলে সংখ্যাটা কত, তার মানে কি অ্যাকচুয়ালি 75%-এর সঙ্গে আর কত যোগ করলে 100% আসবে, পার্সেন্টেজের হিসাব করতে গেলে দেখো আর 25% যদি যোগ করি তাহলে আমার 100% আসছে। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/4, মানে 4-এর মধ্যে আমি 1 ভাগ যোগ করছি, তাহলে 1 ভাগের ভ্যালু তো এখানে বলে দিয়েছে 75, তাই না। তা 4-এর মানে 4 ভাগের ভ্যালু কত, সম্পূর্ণ অংশের ভ্যালু কত, ইন্টু 4, 75 ইন্টু 4 মানে ডবল করলে তোমার 150, তার ডবল করলে 300, অপশন ডি ইজ কারেক্ট। এইভাবে করতে পারো। অথবা দেখো আমি এখানে পড়ে বুঝতে পারছি যে আমার অ্যাকচুয়ালি সম্পূর্ণ অংশ হচ্ছে 4 ভাগ, মানে এই যে থিওরিটা যেটা বললাম যে 1/4 ভাগ মানে 25%-এর ভ্যালু হচ্ছে 75, সম্পূর্ণ অংশের ভ্যালু কত হবে 100%, মানে এখানে 4 ভাগের সম্পূর্ণ অংশ আসছে, তাহলে অ্যাকচুয়ালি কি, তার মানে কি যে অ্যান্সার হোল্ড করছে তার মধ্যে 4 ভাগ লুকিয়ে রয়েছে, তাই না। তার মানে কি অ্যাকচুয়ালি 4 ভাগ যদি লুকিয়ে থাকে তাহলে সবকটার মধ্যে দেখো কে 4 দিয়ে ভাগ যায়, 3টে মানে 4টে অপশন মধ্যে 3টে কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, একমাত্র 300 ভাগ যায়। এভাবে করতে পারো, অথবা তুমি ধরেও নিতে পারো, আমি ধরলাম 75 একটা সংখ্যা, তার সঙ্গে কি করছি কোনো একটা সংখ্যার 75% আমি যোগ করছি, আলটিমেট ঘুরে গিয়ে এক্সের 100% আমার আসছে অ্যান্সার, এক্সের 100%, তাই না। যদি এটা এই পারে আনি, দেখো হিসাব অনুযায়ী এক্সের 25% তার ভ্যালু হচ্ছে
75। এখন 25%কে তুমি লিখতে পারো 1/4, তাহলে এক্স এর ভ্যালু কত, 4 × 75। কিন্তু এগুলো মুখে মুখে ক্যালকুলেট করতে হবে, জাস্ট এই ডিটেলটা তোমাকে মাথায় ধরতে হবে, এই এক্স ধরতে গেলেই গন্ডগোল, ঠিক আছে। দেখো 7 নম্বর কি বলেছে। আচ্ছা 7 নম্বর দেখানোর আগে একটা থিওরি দেখাচ্ছি, একটু ভালো করে দেখে নাও। এটা অ্যাকচুয়ালি রেশিওর একটা থিওরি, এটা আগে দেখানো আছে রেশিও চ্যাপ্টারে, খুব ভালোভাবে বোঝানো আছে, যত ধরনের এক্সপ্রেশন আছে বলা আছে, জাস্ট একটু এখানে সামনে বুঝে নাও। যদি সাপোজ দেখা গেল twice x is equal to thrice y, এরকম ভাবে তোমাকে একটা ইকুয়েশন দিয়েছে এবং কোশ্চেন করেছে x রেশিও y কত, ঠিক আছে। মাথায় রাখবে এরকম যদি অবস্থা থাকে তাহলে এখান থেকে ইনভার্সের রেশিও হয়। ইনভার্স মানে y এরটা x এর ঘাড়ে আসে আর x এরটা y এর ঘাড়ে যায়, মানে 3:2 হচ্ছে আমার রেশিও, আলটিমেট রেশিও তৈরি করে, ঠিক আছে। এটা একটা রেশিওর ফর্মুলা, ঠিক আছে। এটা অনেকভাবে হয়, বাই আকারে হয়, ইনভার্স আকারে হয়, ঠিক আছে। তো সেটা আমি রেশিও চ্যাপ্টারে বলে রেখেছি, সেখানে আর ডিটেলসে যাচ্ছি না। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, এই ইকুয়াল টু দুই সাইডে যদি কিছু কমন থাকে তাহলে একবারে কাটতে পারো। সাপোজ এখানে একটা 10 গুণ আছে, এখানে একটা 10 গুণ আছে, তুমি এটা চোখ কান বুঝে ডাইরেক্ট কেটে দিতে পারো, কোনো চাপ ব্যাপার নেই, যেহেতু রেশিও বের করছো, ঠিক আছে। আচ্ছা এবার আসছি অ্যাকচুয়াল ফর্মুলাতে। কি বলেছে দেখো ভালো করে বুঝবে। বলেছে যে এক্স এর 20% ইজ ইকুয়াল টু ওয়াই এর 30%, এটা ইকুয়াল বলে দিয়েছে, সমান। তাহলে কি বললাম, ইকুয়াল টু দুই পারে যা আছে ডাইরেক্ট কেটে দাও। অনেকে কি করবে, বাই 100 নেবে পার্সেন্টেজ তুলে, ঠিক আছে, দরকার নেই, একই ব্যাপার হয়। তুমি এখান থেকে ডাইরেক্ট পার্সেন্টেজ কেটে দাও, 0 কেটে দাও, তাহলে আলটিমেট সেইটা আমি আসলো twice x ইজ ইকুয়াল টু তোমার thrice y, ঠিক আছে। ইনভার্সের রেশিও 3:2 হলো। এবং কি বলেছে ভালো করে বুঝবে, y x এর কত শতাংশ, তুমি এটা পরেই অ্যান্সার বলতে পারবে। জাস্ট এইটুকুনি ফলো করো যে আমার ডিনোমিনেটর মানে অ্যাকচুয়ালি হরে অথবা বাইয়ে অথবা নিচে কে থাকবে, এটা যদি বুঝতে পারো, কারণ ভালো করে বুঝবে, যদি বলি p/q, অ্যাকচুয়ালি এর যদি পার্সেন্টেজ বের করতে বলি, মাথায় রাখবে কিউ কিন্তু এই পার্সেন্টেজ ড্রাইভ করছে, মানে কত পার্সেন্টেজ হবে সেটা ডিপেন্ড করবে কিউ এর উপরে। তার মানে হরে আমার যে বসছে অথবা ডিনোমিনেটরে যে বসছে সে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ড্রাইভ করে। এবং সেটা কি করে বুঝবো কে বসবে, সেটা মাথায় রাখবে, এই যে এর অফ, ইংলিশে হলে অফ টু যার সঙ্গে লেগে আছে সেই অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ড্রাইভ করছে, ঠিক আছে। তোমার কোশ্চেন করেছে y/x কত পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে y/x কত পার্সেন্টেজ বের করতে গেলে এখানে তুমি বসিয়ে নাও, y এর ভ্যালু 2, x এর ভ্যালু 3, আর পার্সেন্টেজ যদি বসাতে হয় তাহলে 100 লিখে একটা পার্সেন্টেজ লেখো, কারণ পরের লাইনে পার্সেন্টেজ তুলে তলায় 100 কাটাকাটি করে 2/3 থাকে, তাহলে বলতে পারি আমি 200/3%, এটা আমার অ্যান্সার। আর যদি মনে হয় যে না বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, যে আমি বুঝতে পারছি না যে কি করে হচ্ছে, তুমি জাস্ট এটাকে ফলো করো যে y ইজ ইকুয়াল টু এক্স এর মানে গুণ, আমি কথা বলছি p%, ঠিক আছে, কথা বলছি p%, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, অ্যাকচুয়ালি p এর ভ্যালু বের করতে হবে, তাহলে p ইজ ইকুয়াল টু y/x, ঠিক আছে, সেই একই ব্যাপার আসলো। তাহলে p ইজ ইকুয়াল টু y/x, y এর ভ্যালু কত 2, x এর ভ্যালু 3, এখানে 100 লিখে একটা পার্সেন্টেজ লিখে দাও, 100 দুগুণী 200/3%, এইভাবে করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। তার মানে অপশন বি ইজ কারেক্ট। দেখো 8 নম্বর শুরু করার আগে আবার থিওরি বলছি, ভালো করে মাথায় রাখো। একটা থিওরি আছে অঙ্কে, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড, অথবা বাংলায় আমরা বলে থাকি যোগ ভাগ প্রক্রিয়া। মানে কি ভালো করে বুঝবে, যদি এরকম থাকে যে a/b ইজ ইকুয়াল টু p/q, যদি এরকম আকারে থাকে, তাহলে এটাকে আমি যদি কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড মারি, তাহলে হবে হচ্ছে a প্লাস b, মানে উপরে যেটা আছে লব বাই হর যোগ করব, তারপরে লব মাইনাস হর করব, মানে a মাইনাস b, ইকুয়াল টু এই সাইডেও সেম কাজ করতে হবে, যে p প্লাস কিউ বাই p মাইনাস কিউ। এই ছিল বক্তব্য, ঠিক আছে। এটাই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড হয়ে গেল। সব থেকে মজাদার বিষয় কি ভালো করে মাথায় রাখবে, এই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথডের উপরে আবার যদি সেম প্রসেস অ্যাপ্লাই করি তাহলে পুনরায় আগের ফর্মে ফিরে যাবে। দেখো কি হচ্ছে, এখন মাথায় রাখবে এটাকে এ ধরতে হবে, হ্যাঁ, আর এটাকে বি ধরতে হবে। তাহলে একইভাবে এ প্লাস বি প্লাস অফ নিচের টার্মটা এ মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি মাইনাস অফ এ, আর মাইনাস দিয়ে গুণ করলে প্লাস বি হয়ে যাবে। এদিকেও একই আসবে, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ মাইনাস অফ পি মাইনাস মাইনাসে প্লাস কিউ, তাই না। দেখো এখানে এ কাটবে, উপরে বি কাটবে, তাহলে ওখানে আসছে টুয়াইস এ বাই টুয়াইস বি, 2 কাটা পড়বে, ইজ ইকুয়াল টু দেখো এখানে কিউ কাটা পড়বে, এখানে পি কাটা পড়বে, তাহলে টুয়াইস পি বাই টুয়াইস কিউ। দেখো এখানে 2 কাটা পড়ছে,
তার মানে আলটিমেট দেখো যে টার্মটা ছিল a/b = p/q, মানে পুনরায় সেই আগের টার্মে ফিরে আসলো। ঠিক আছে, কারণ এটা দেখানোর নিয়ম হচ্ছে এই কারণে বলছি যে অনেক অঙ্কে দেখবে এরকম কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড হয়ে বসে আছে, সেটা তোমাকে আলটিমেট সলভ করতে হবে। ঠিক আছে, এখানে তুমি গুণ করে করতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু যদি এটা বুঝতে পারো কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড হয়ে আছে, অথবা 2-1বার যদি প্র্যাকটিস করে নাও, দেখবে চোখে দেখে অ্যান্সার বলে দিতে পারবে। ঠিক আছে, দেখো 8 নম্বর যদি শুরু করি, প্রথমে দেখো মাথায় দেখো যে মানে ইকুয়াল টু দুই সাইডে যেটা আছে সেটা আমি কেটে বের করবো, পার্সেন্টেজ কেটে বের করলাম, শূন্য কেটে বের করলাম। এবার দেখো নিয়মটা হচ্ছে a+b/a-b, এই আকার সাজাতে হবে। তাহলে a+b আছে, a-bটাকে তলায় নিয়ে আসলাম, তাহলে লিখলাম x+y/x-y ইকুয়াল টু দিয়ে দেখো ওই পারে কি হবে, ওই পারে হবে হচ্ছে আমি ইকুয়াল টু এই পারে কি আসছে দেখো, এই পারে 5 ছিল, তাহলে 3টাকে আমি তলায় নিয়ে আসবো। ঠিক আছে, মানে তলায় উপরে 5 তলায় 3, তার মানে কি দেখো অলরেডি কম্পোনেন্ট ডিভিডেন্ড হয়ে আছে। আবার যদি করি তাহলে সিঙ্গেল টার্ম মানে এক্স আর ওয়াই এ ফিরে আসবে। তাহলে যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড মারি তাহলে x/y, দেখো 2 উপরে কমন আসবে, কেটে গিয়ে আলটিমেট x/y হবে। এটা খালি মাথায় দেখো, এই সাইডটা কম্পোনেন্ট ডিভিডেন্ড চালাতে হবে। তাহলে 5 আর 3 8, আর 5 থেকে 3 মাইনাস করলে 2, আচ্ছা 2 দিয়ে কাটলে এটা 4। কি বলেছে কোশ্চেন, দেখো আমার কি করেছে, কোশ্চেন করেছে যে y x এর কত শতাংশ, মানে ডিরাইভ করবে কে, পার্সেন্টেজটা কে চালনা করবে, x চালনা করবে। তাহলে x কে আমার তলায় আনতে হবে, তাহলে নিচে হবে x এর ভ্যালু, দেখো x এর ভ্যালু 4 বেরিয়েছে, আর উপরে হবে y এর ভ্যালু মানে 1/4, মানে কত শতাংশ, পার্সেন্টেজ মুখস্থ রাখতে হবে 25%, মানে অপশন সি ইজ কারেক্ট। দেখো 9 নম্বর কি বলেছে, এক ব্যক্তির ভাতা মানে ডিয়ারনেস অ্যালাউন্স মূল বেতনের 140%, মানে মূল বেতন যা তার 140% দেবে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। বলছে ভাতা সহ মূল বেতন 36,000 টাকা। মূল বেতন তাহলে কত টাকা এটা জানতে চেয়েছে, মানে দেখো আমার অ্যাকচুয়ালি মূল বেতন কত 100%, আর বলেছে এর 140% দেবে হচ্ছে ডিএ, তার মানে এটা প্লাস যদি 140% করি তাহলে টোটালটা কি হবে, ভাতা সহ মূল বেতন, তাই না, যেটার ভ্যালু বলেছে 36 আমার 1000 টাকা। তাহলে আমি বুঝতে পারছি 240%-এর ভ্যালু 36,000 টাকা, তাই না, যেটাই কিনা 3 6 1 2 3। আমার জানতে হবে 100%-এর ভ্যালু কত। ঠিক আছে, দেখো যদি আমি এখানে কাটি 12 দিয়ে কাটি, 12 দুগুনি 24, তাই না, তাহলে এখানে কাটলে কত হবে, 12 দিয়ে কাটলে 3 12 36, তার মানে কি 20%-এর ভ্যালুই হচ্ছে 3,000 টাকা। 100% বানাতে গেলে কি করবো, 5 দিয়ে গুণ করবো, একেও 5 দিয়ে গুণ করবো, 3 5 15 আর 3টে 0, 15,000 টাকা, মানে অপশন এ ইজ কারেক্ট। দেখো 10 নম্বর কি বলেছে ট্রেনের ভাড়া বাসের ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম। অ্যাকচুয়ালি অঙ্ক খুব সোজা অঙ্ক, অঙ্কের আগে প্যাটার্নটা বুঝে নাও, এবং অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, কেন বলছি এখনই বুঝতে পারবে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আসে পরীক্ষাতে। তাহলে দেখো আমি রাখছি ট্রেন এদিকে, আর এদিকে রাখছি বাস। বলেছে ট্রেনের ভাড়া বাসের ভাড়ার থেকে, তাহলে বাসের ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেনের ভাড়া 60% বেশি, মানে 160 হবে। এটা ছিল প্রথম শর্ত। এখন কোশ্চেন করেছে বাস ভাড়া ট্রেন ভাড়াতে শতকরা কত কম, যেন এটা ভুল না হয়। আমাকে আলটিমেট কোশ্চেন করেছে কত কম, তার মানে পার্সেন্টেজ ডিরাইভ করবে অথবা পার্সেন্টেজ চালনা করবে যে বেশি, মানে ট্রেন ভাড়া অ্যাকচুয়ালি চালনা করবে। আমরা এখান থেকে কত কম, যতটা বেশি ঠিক ততটাই সংখ্যায় কম, মানে 60 কম, 60 আউট অফ হচ্ছে 160। ঠিক আছে, কাটাকাটি করো, আলটিমেট এখানে অ্যান্সার বেরোবে। ঠিক আছে, দেখো কত আসছে, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে এটা 8, তাহলে 3/8 আমার বের করতে হবে। কি বলেছিলাম যে আমার পার্সেন্টেজের চার্ট মুখস্থ রাখতে হবে, তাই না, 3/8 কত পার্সেন্টেজ, যারা জানো একবারে বলবে 37.5%। কীভাবে বের করলাম, 1/8-এর যে ফ্র্যাকশন ভ্যালু সেটা পার্সেন্টেজের ভ্যালু হচ্ছে 12.5, এবং এর সঙ্গে 3 গুণ আছে, তাহলে 3 12 36 প্লাস হচ্ছে 1.5, মানে 37.5 অথবা 37.5 বলতে পারো। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা আমি এইভাবে কখনোই করবো না। হ্যাঁ, কেন বলছি, দেখো এই প্যাটার্ন পুরো কমন থাকবে, এইভাবে কখনোই করবে না। এটা অ্যাকচুয়ালি অঙ্কের কনসেপ্ট ছিল, কীভাবে করবে আমি দেখাচ্ছি। করবে হচ্ছে এইভাবে যে আগে বলো আমার এই 60%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, যদি জানো খুব সহজ। ঠিক আছে, 3/5, অথবা 60% না জানলে জানতে হবে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত। 20 3 গুণ করলে 60 হয় না, 20 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5, তার 3 গুণ করলে তাহলে 3/5 হবে। এই ছিল বক্তব্য, তাই না। তাহলে এখন এখানে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে ধরতে কাকে বলছে, বাস ভাড়া যেটা তার থেকে 60% বেশি। বাস ভাড়া যদি 5 টাকা হয়, ট্রেন ভাড়া তার থেকে 3 টাকা বেশি, মানে 5 আর 3 8 টাকা। এখন বলেছে যে ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে কত কম,
মানে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে কত কম, তার মানে কি কম জানতে গেলে যে বেশি তার থেকে কত কম হবে। আর সেই মাথায় রাখো যে যতটা বেশি ছিল 3 বেশি ছিল ঠিক ততটাই কম, মানে 3/8 বের করতে হবে। অত বড় লিখতে তোমাকে হবে না, এবং যখন অঙ্কটা দেখবে সচল হয়ে যাবে খুব সহজেই হবে। মানে অঙ্কটার প্যাটার্নটা হচ্ছে ডোমেন চেঞ্জ, মানে আমাকে দেওয়া ছিল ডোমেনটা 3/5, তাই না, এটা ছিল 60%, আমার ডোমেনটা চেঞ্জ করে করতে হবে 3/8, যতটা বেশি বাড়লো 8 বাড়লো, তাহলে 8-এর জন্য 3 কত পার্সেন্টেজ, 3/8, ডোমেনটা খালি চেঞ্জ করছি, ঠিক আছে। ইন রেসপেক্ট অফ 10 কত, ইন রেসপেক্ট অফ বাস দেওয়া ছিল, ইন রেসপেক্ট অফ 10টা পার্সেন্টেজটা কত, ঠিক আছে, এইভাবে বের করতে হবে। কারণ অঙ্কটা খুব কমন পাবে, কিরকম যে চিনির দাম ছিল 100 টাকা, বেড়ে 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত কমাবো, অথবা অরুণের আয়ের থেকে বরুণের আয় বেশি, ঠিক আছে, তাহলে কতটা কম হবে পার্সেন্টেজে বলুন। সেম প্যাটার্ন, জাস্ট মাথায় রাখবে ডোমেন চেঞ্জ, ঠিক আছে। সেটা অঙ্ক আসুক, অঙ্ক রেসপেক্ট আমি দেখাবো, ঠিক আছে, এটা খালি মাথায় রাখবে ডোমেন চেঞ্জ। আবার বলছি দেখো, একবার দেখে নাও, বাস ভাড়া যদি 5 টাকা হয় তাহলে ট্রেন ভাড়া তার 3 থেকে 3 টাকা বেশি, তাহলে ইন রেসপেক্ট অফ ট্রেন ভাড়া বাস ভাড়া কত কম, তাহলে 8/3, 8/3 মানে 37.5, অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে। দেখো 11 নম্বর কি বলেছে, বলেছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে, তাই তো। তাহলে আগে বলো 160-এর 15%-এর ভ্যালু কত। দেখো 10% যদি বের করতে বলে না কখনো অঙ্কে, তাহলে 1 ঘর পর দশমিক রিপ্লেস হয়, যেখানে রয়েছে 1 ঘর রিপ্লেস হবে। 10%-এর ভ্যালু কত, 16, তাহলে আরো যেতে হবে 5%, তাহলেই তো 15%, তাহলে 5% কত, 10% যা তার অর্ধেক, তাহলে 8, মুখে মুখে দেখো হয়ে গেল, তাহলে 16 আর 8 24, 24-এর সঙ্গে কত যোগ করব, 240-এর 25%-এর সমান হবে। 25% মানে কত, 4 ভাগ করতে হবে, 4 ভাগের মধ্যে 1 ভাগ বলো কত, মানে 4 দিয়ে পাতি ভাগ করে দিতে হবে, তাই না, 4 দিয়ে ভাগ করলে আসছে 60, তাহলে এর সঙ্গে কত যোগ করব যেটা কিনা 60-এর সমান হবে। দেখো কিছু না হোক এর সঙ্গে ইউনিটে আমার 0 আনতে হবে, মানে 6 কিছু যোগ করতে হবে, তাহলে 36, অথবা মুখে মুখে হিসাব করতে পারো, 24 আর 6 গেলে 30, আর 30 গেলে 60, মানে 36, অপশন বি ইজ কারেক্ট। দেখো 12 নম্বর সেই আগে এক প্যাটার্ন, খালি মাথায় রাখবে ডোমেন চেঞ্জ, যে অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম। 30%-এর ফ্র্যাকশন ভ্যালু ভালো করে দেখো, 10%-এর ভ্যালু 1/10, 30 মানে হচ্ছে 3/10, তাহলে 3/10। এখন বুঝতে হবে এখানে কোনটা অরুণের আয় কোনটা বরুণের আয়, ঠিক আছে। এই যে বলেছে অরুণের আয় বরুণের আয়ের থেকে 30% বেশি, মানে বরুণ থেকে অ্যাকচুয়ালি ফ্র্যাকশন ডিরাইভড হচ্ছে, মানে নিচেরটা হচ্ছে বরুণের আয়, ঠিক আছে, তার থেকে 30% বেশি, মানে 10-এর জন্য 33%, ওকে, তাহলে 30% বেশি, তাহলে অরুণের আয় কত হবে, অরুণের আয় মানে 10 আর 3 13, তাহলে ইন রেসপেক্ট অফ 13 বরুণের আয় কত কম, তাই না, বলছে বরুণের আয় অরুণের আয়ের থেকে কত কম। এখন কম বের করতে গেলে তোমাকে জানতে হবে যে বেশি কি আছে, তাকে দিয়ে ডিরাইভ করতে হবে, মানে অ্যাকচুয়ালি 3/13 আমার বের করতে হবে, ওকে। এখন দেখো ফ্র্যাকশন ভ্যালু যদি মুখস্থ থাকে, 1/13 ফ্র্যাকশন ভ্যালু হয় হচ্ছে 7.69, তার 3 গুণ আসবে, 3 7 21, সামথিং 22-23 অ্যান্সার আসবে, মানে হচ্ছে 21 থেকে একটু বেশি। দেখো কিভাবে আসছে, অপশন এ ইজ কারেক্ট। কিভাবে আসছে, ধরলাম 7.69, তাহলে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 7 হচ্ছে এখানটাতে আসছে 21, আর 0.69 কে তুমি ভাবো 0.7 আছে, তাহলে 3 7 21 আসছে আবার, মানে 2.1 যদি যোগ করো দেখো 23.1 আসছে, তাই না। আমার অ্যান্সার রয়েছে তোমার 23.07, আমার এসছে 23.10, কিন্তু অ্যান্সার আছে 23.07, ঠিক আছে। এই কম অ্যাকচুয়ালি অ্যান্সার কেন এসছে দেখো, অ্যাকচুয়ালি 6.9-এর সঙ্গে গুণ করার দরকার ছিল, করেছি 0.7-এর সঙ্গে। এটা সামহাও কিছুটা বলে অ্যাপ্রক্সিমেশন মেথড, ঠিক আছে। এগুলো যত অঙ্ক করবে তত বুঝতে পারবে, তোমার অ্যাকচুয়াল ফিগার নিয়ে কাজ করতে হবে না। 0.69-এর সঙ্গে 3 গুণ করে আবার 2 ঘর রিপ্লেস করবো, তার থেকে বরং 0.7-কে গুণ করো, অ্যাপ্রক্সিমেট চলে আসবে অ্যান্সার, মানে 23.1 এসছে, মানে 23.1-এর থেকে কম অ্যান্সার আসবে, মানে 23.1 থেকে কম দেখো 23.07, অপশন এ ইজ কারেক্ট। দেখো 13 নম্বর কি বলেছে, সেই একই প্যাটার্ন, ডোমেন চেঞ্জ, মাথায় রাখবে ডোমেন চেঞ্জ। অঙ্কটা ভালো করে দেখে নাও, বুঝে নাও, একই প্যাটার্ন। চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে, ঠিক আছে। এখানে একটা কোশ্চেন মাথায় আসতে পারে, আগে ভালো করে বুঝে নাও যে দ্রব্যের ব্যবহার কমাচ্ছি, ঠিক আছে, টাকার সঙ্গে কি রিলেশন। তো মানে ব্যাপারটা এরকম যে দাম ছিল আগে 100 টাকা, হলো 20% বেড়ে দাম হয়ে গেল 120 টাকা। তো এটা টাকার সঙ্গে দ্রব্যের কি সম্পর্ক, এটা আগে বুঝিয়ে দিই, তারপরে বুঝতে পারবে যে সেম, জলের মতন পরিষ্কার। খালি একটা জিনিস এখানে ইনক্লুড করে দাও, যে চিনির দাম প্রাথমিক মূল্য ছিল 1 টাকা পার গ্রাম, ঠিক আছে।
তার মানে 100 টাকায় আমি 100 গ্রাম চিনি খাচ্ছিলাম, এখন 20% বেড়ে গেছে, মানে দাম হয়ে গেছে 1 টাকা 20 পয়সা অথবা 1.2 টাকা পার গ্রাম। ঠিক আছে, এখন ব্যবহার যদি কমাতে হয় তাহলে কত গ্রাম কমাবো অথবা টাকায় কি কমাবো, জাস্ট এটা মাথায় একদম উড়িয়ে দাও যে এই লজিকের কোনো দরকার নেই, তুমি জাস্ট টাকায় হিসাব করো তাহলেই বেরিয়ে যাবে। মানে আগে 100 টাকার চিনি খাচ্ছিলাম, এখন খাচ্ছি 120 টাকার চিনি, কত কমাবো। তো সেটা তুমি এই বড় ধরে করতে পারো, 100 ধরে করতে পারো, কোনো ব্যাপার না। জাস্ট আমি ফ্র্যাকশনে দেখাচ্ছি, হ্যাঁ, যে ভালো করে বুঝে নাও 20 ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। ওকে, তাহলে আগে এই 5 টাকার চিনি খাচ্ছিলাম, প্রাথমিক আমি 5 টাকা মূল্যের চিনি খাচ্ছিলাম, এখন 20% বেড়ে গেছে দাম, 5 টাকা থেকে 1 টাকা বেড়েছে, মানে 5 টাকা 1 টাকা বেড়ে হয়ে গেছে 6 টাকা। এখন 6 টাকায় কত কমাবো, তাই না? 6 টাকায় সেই 1 টাকাই কমাবো। বোঝা গেল? ডোমেন চেঞ্জ কেন বলছি কথাটা, দেখো ছিল 1/5, দাম বেড়ে হয়ে গেল 6 টাকা, তাহলে কমাতে হবে 1/6। 1/5 ফ্র্যাকশন মানে 1/5 ফ্র্যাকশন ভ্যালু আমি জানি 20%, আর 1/6 ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 16.2-3% অথবা 16.66%। তোমার যেটাই অ্যান্সার দিক, অপশন ডি ইজ কারেক্ট। দেখো 14 নম্বর সেই একই বক্তব্য, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনে শতকরা কত হ্রাস করতে হবে। 20% ফ্র্যাকশন ভ্যালু বলো কত, 1/5। আগে যদি 5 টাকা ইনকাম ছিল তাহলে এখন 1 টাকা বেড়ে গেছে, মানে 5-এর জন্য 1 অ্যাকচুয়ালি 20% হয়, তাই না? তাহলে 5 টাকায় 1 টাকা বেড়েছে, হয়ে গেছে 6 টাকা, তাহলে 6 টাকায় সেই 1 টাকা কমাতে হবে। ডোমেনটা ছিল ইন রেসপেক্ট অফ 5, ডোমেনটা চেঞ্জ করে আনতে হবে ইন রেসপেক্ট অফ 6। 6-এর জন্য 1 কত পার্সেন্ট, 1/6 মুখস্থ রাখো। 1/6 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 16.2-3%। অপশন বি ইজ কারেক্ট। দেখো বারবার বলতে পারবো না, অনেকবার বলেছি, আগেও বলেছি, এই পার্সেন্টেজ চার্ট মুখস্থ রাখো, প্রচুর পরিমাণে কাজে আসবে, পুরো অ্যারিথমেটিকে কাজে আসবে, জাস্ট মুখস্থ রাখো। আচ্ছা 15 নম্বর কি বলেছে দেখো। আচ্ছা 15 নম্বর শুরু করার আগে এবি রুল সম্বন্ধে একটু ভালো করে বুঝে নাও, কারণ এবি রুলটা ওতপ্রোতভাবে কোথাও না কোথাও ইউজ হবে। ঠিক আছে, মানে যেখানে গিয়ে পার্সেন্টেজ এই যে এবি রুল আসছে, ডেড এন্ডে আসলে এবি রুল ইউজ হয়, জাস্ট জেনে নাও। এটা অন্যভাবে করা যায়, সেটা দেখাবো অঙ্কের অনুযায়ী। এবি মানে এবি রুল কোথায় ইউজ হয়, এবি রুল মাথায় রাখবে, দুবার যদি পরপর পার্সেন্টেজ কাজ করে তাহলে অ্যাকচুয়ালি এবি রুল ইউজ করতে হয়। ঠিক আছে, আমার দেখে মনে হচ্ছে ধরো দুবার যদি বাড়ে, এখানে কথা বলি, দুবারই বেড়েছে, 20% বেড়েছে, তাহলে হিসাব অনুযায়ী 40% বাড়ার কথা, কিন্তু সেটা কোনোদিন হয় না, 44% বাড়ে। সেটা এবি রুল অনুযায়ী হয়। কি করে হচ্ছে দেখো, ভালো করে দেখো, আগে এবি রুলটা দেখে নাও। এবি যদি ইউজ হয় তাহলে এবি রুল কি কি আছে, 4টে আছে অ্যাকচুয়ালি ইন জেনারেল। যদি হয় প্রথমে প্লাস এ, মানে প্রথমে বাড়ছে, এ বাড়ছে, তারপরে বি বাড়ছে, এই প্লাস প্লাসে গুণ করে কি হবে, প্লাস এবি বাই 100। 2 নম্বর কি হবে, প্লাস এ মাইনাস বি, প্লাস মাইনাসে অ্যাকচুয়ালি গুণ করলে মাইনাস এবি বাই 100। 3 নম্বর মাইনাস এ প্লাস বি, প্লাস মাইনাসে মাইনাস এবি বাই 100। 4 নম্বর হচ্ছে মাইনাস এ মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে এবি বাই 100। ওকে, এবং মাথায় রাখবে এরই একটা এক্সেপশনাল রুল। এক্সেপশনাল কেন বলছি বলে দিচ্ছি। 4 নম্বর একটা এক্সেপশনাল হবে হচ্ছে প্লাস এ প্লাস বি, প্লাস প্লাসে হওয়ার দরকার ছিল প্লাস, তার বদলে ইউজ করবো মাইনাস এবি বাই 100। ঠিক আছে, এবার কেন বলছি এক্সেপশনাল, অ্যাকচুয়ালি প্লাস প্লাসে প্লাস হওয়ার দরকার ছিল, কিন্তু ইউজ করছি মাইনাস। কোথায় ইউজ করব, কেন ইউজ করব, সময় আসুক বলে দেবো। মাথায় রাখবে 4 নম্বরে এটা এক্সেপশনাল। ঠিক আছে, দুটোই মাইনাস, তারপরে প্লাস এবি বাই 100, কিন্তু তার বদলে করছে দুটোই প্লাস, এবং প্লাসের উল্টো হচ্ছে মাইনাস এবি বাই 100, এইভাবে। হ্যাঁ, এবারে দেখো যদি আমি অঙ্কের অনুযায়ী হিসাব করি, বলেছে আমার বেতন 20% বেড়ে 20% কমেছে, তাহলে প্রথমে কি হয়েছে, বেড়েছে, তাই না? তাহলে প্লাস 20, তারপরে কমেছে মাইনাস 20, প্লাস মাইনাসে মাইনাস এবি বাই 100। ওকে, এইটাই ছিল আমার আলটিমেট বক্তব্য। ঠিক আছে, এবারে আমি এটা ইচ্ছা করে এবি বাই 100 লিখলাম। দেখো মাথায় রাখো যে যদি একই সংখ্যা বেড়ে একই সংখ্যা কমে, মাথায় রাখবে চেঞ্জ করে মাইনাস এবি বাই 100। ওকে, মাথায় রাখবে মাইনাস এবি বাই 100 মানে 20% বেড়ে 20% কমেছে। কোথাও বলবে 10% বেড়ে 10% কমেছে, কোথাও বলবে 8% বেড়ে 8% কমেছে। খালি করবে মাইনাস এবি বাই 100 মানে মাইনাস 20 ইন্টু 20 বাই 100, এত পার্সেন্টেজে চেঞ্জ হবে। ঠিক আছে, শূন্যর সঙ্গে ডবল শূন্য কাটলাম, তাহলে ইজ ইকুয়াল টু -4%। এখন কোশ্চেন হচ্ছে -4 কেন আসলো, -4 এটাই ইন্ডিকেট করছে আমার লস হয়েছে। ঠিক আছে, হলো, এটা ছিল প্যাটার্ন 1। আর প্যাটার্ন 2 তুমি এইভাবে করতে পারো,
ইন রেসপেক্ট অফ 100 হিসাব করি, 90% প্রফিট অ্যান্ড লসে দেখবে 100-এর উপর হিসাব করব, অথবা এখানেও দেখবে বেশিরভাগ অঙ্কে আমি 100-এর উপর হিসাব করব, যেহেতু পার্সেন্টেজ নিয়ে খেলা। ঠিক আছে, ধরো যদি ছিল 100 টাকা, প্রথমে বেড়েছে 20%, হয়ে গেছে 120, হলো, তারপরে কমাবো 20%। এখন 120 20%, আগে বলো 10% কত? 10% হচ্ছে 12, 20% তার দুগুণ মানে 24 কমাতে হবে। ঠিক আছে, তাহলে 120 থেকে তুমি 24 কমাতে পারো, তাহলে দেখবে অ্যাকচুয়ালি 96 আসবে। 96 মানে অ্যাকচুয়ালি 4% লস খাচ্ছে। তুমি এটা এইভাবে হিসাব করবে না। আমার বেড়েছিল কত? +20 হয়েছিল, কমার সময় -24 করতে হবে। তাহলে আমি এটাকে 20 আকারে ভাঙবো মনে মনে। হ্যাঁ, 20 + 4, 20 কাটাকাটি করলে তাহলে 100-তে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে 100-তে ঢুকে গেল। আর এই -4 মানে আরো প্লাস কমাতে হবে, +4 কমাতে হবে। তাহলে 100 থেকে যদি 4 কমাই তাহলে দেখো 96 দাঁড়াচ্ছে। এখন 96 জানার পরে আবার জানতে হবে যে লস কত হলো। তাহলে 100 থেকে আবার 96 বাদ দিয়ে সেই 4ই বেরোবে। মানে এই জন্যই বললাম 20 আকারে ভাঙলাম। অ্যাডিশনাল যে পার্টটা, তার মানে সেটা আরো 100 থেকে ভেতরে ঢুকবে, মানে বক্তব্য হচ্ছে 4% লস খেয়েছি। ঠিক আছে, দেখো 16 নম্বর খুব ভালো অঙ্ক, ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক, নতুন প্যাটার্ন। দেখো ভালো করে শিখে রাখো, ভালো করে জেনে রাখো কিভাবে অ্যাকচুয়ালি এই প্যাটার্নটাকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, আমার ইনকাম যেটা কিনা সমান সমান হবে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। বাংলায় যদি বলি আয় যা টাকা করব বরাবর হবে খরচ প্লাস সঞ্চয়, এই দুটো সমান সমান হবে। ঠিক আছে, মানে এটা একদম ভালো করে ক্লিয়ার কাট বুঝে নাও, যে টাকা আয় করব সেই টাকাটাই কিছু পরিমাণ খরচ করব আর কিছু পরিমাণ সঞ্চয় করব। এই আয়ের থেকে খরচ প্লাস সঞ্চয় যেন বেশি না হয় অথবা কমও না হয়। হলো, এটা ছিল প্রথম বক্তব্য। এবং দ্বিতীয় বক্তব্য, স্টার্ট দিয়ে ভালো করে বুঝে নাও অথবা লিখে রাখো এই প্যাটার্নের জন্য, যে অনলি আমি যে টাকা বাড়বে বা কমবে, মানে দেখো প্রথমে বলে দেবে আমার আয় এত পার্সেন্টেজ, তার মধ্যে কিছুটা খরচ কিছুটা সঞ্চয় বলে দেবে, তারপরের ক্ষেত্রেই তোমাকে কোশ্চেন করবে আমার আয় কিছুটা পরিমাণ বাড়লো অথবা কিছু পার্সেন্টেজ কমলো, এটা তোমাকে বলে দেবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখো যে অনলি যে পার্সেন্টেজ, একদম লিখে রাখো এইভাবে যেভাবে লিখছি, যে পার্সেন্টেজ বাড়লো অবলিক কমলো তাকে নিয়ে কাজ করতে হবে। তাকে নিয়ে কাজ করব। হ্যাঁ, আচ্ছা আমি এটা দেখো অঙ্কটা কষে আগে বুঝিয়ে দিচ্ছি। বলছে এক ব্যক্তি তার আয়ে 10% সঞ্চয় করেন। সব সময় মাথায় রাখবে আয় 100 টাকা অথবা 100%, তার মধ্যে 10% সঞ্চয় করে 110% মানে 10 টাকা হলো, এবং বাকি টাকা তার মানে আমি খরচ করছি, এটা আমার অঙ্কে বলে দেয়নি, তোমার অঙ্ক পড়ে বুঝে নিতে হবে। তো 100 টাকার মধ্যে 10 টাকা আমি সঞ্চয় করছি, বাকি টাকা হচ্ছে 90 টাকা, এই 90 টাকা খরচ করছি। এবং দ্বিতীয় স্টেপে বলেছে তার আয় 10% কমলেও, তার আয় যা ছিল 10% কমে গেছে। ঠিক আছে, কমলেও যদি তার সঞ্চয়ের পরিমাণ একই থাকে, মানে সঞ্চয় আমি যে টাকা করছিলাম আগে, দেখো আগে 10 টাকা সঞ্চয় করছিলাম, এখন বর্তমানে 10 টাকা সঞ্চয় রয়েছে, এবং আয় বলেছে 10% কমেছে। আয় 10% কমা মানে দেখো পার্সেন্টেজে কত কমবে, 10 টাকা কমবে। ঠিক আছে, 110% 10 টাকা কমেছে। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা, এই যে 10 টাকা যে কমলো, এই 10 টাকাটা কাউকে বহন করতে হবে, কারোর ঘাড়ে ফেলতে হবে, হয় খরচের ঘাড়ে ফেলতে হবে, নয় সঞ্চয়ের ঘাড়ে ফেলতে হবে। অঙ্ক আমাকে বলে দিয়েছে সঞ্চয় যা ছিল তাই, মানে সঞ্চয়ের ঘাড়ে হাত দেবেন না, আমি খরচের ঘাড়ে ফেলতে হবে। তার মানে কি, আমাকে পরে কোশ্চেনই করেছে শতকরা কত কমলো, তাহলে 90 টাকায় 10 টাকা কমেছে, একে হচ্ছে 1/9, 100%-এর কত হবে 1/9 ফ্র্যাকশন ভ্যালু হয়, মানে পার্সেন্টেজে ভালো হয় হচ্ছে 11.1/9 অথবা 11.11, যেটাই থাকুক তোমার সেটা অ্যান্সার। এই ছিল বক্তব্য, একদম সিম্পল ক্লিয়ার কাট। ঠিক আছে, এবারে অনেকে কি বলবে, অনেকে বলবে দেখো আমি এইভাবে শিখিনি, কিভাবে করছি দেখো, আমি লাইনটা মুছে দিলাম। অনেকে এটা এইভাবে করবে যে ছিল 100 টাকা, 10% কমে হয়ে গেল 90 টাকা হলো, আমার সঞ্চয় যা ছিল তাই আছে, 10 টাকাই আছে। তাহলে কি বললাম যে ইনকামের না বেশি হবে না কম হবে, খরচ প্লাস সঞ্চয় মিলে ইনকাম হতে হবে। তাহলে 90 টাকা হয়ে গেলে এটা হয়ে গেছে 80 টাকা হলো, তার মানে কত কমলো, ছিল 90, 10 টাকা কমলো, তাই না? তার 90-এর জন্য 10 টাকা কমেছে, একে কত 100, 90 10 একে কত 100 কত। তার মানে ভালো করে বোঝো কি করলে, ঘুরিয়ে কতটা বেশি কাজ করলে, নতুন একটা ফিগার ক্রিয়েট করলে, যে ছিল 100 তার জন্য 90 হলো, নতুন ফিগার ক্রিয়েট করলে। ঠিক আছে, সঞ্চয় সেম ছিল,
খরচ নতুন ফিগার 80 ক্রিয়েট করলে, তারপরে গিয়ে আবার ডিফারেন্স করলে, একই ব্যাপার হলো। জাস্ট মাথায় রাখো কত বাড়লো কমলো সেই ইম্প্যাক্টটা অথবা সেই ঘাত, সেই প্রবলেমটা যে কোনো একজনকে বহন করতে হবে। হয় এক্সপেন্ডিচার, হয় সেভিংস, যে কোনো একজনকে বহন করতে হবে। অথবা কোনো কোনো অঙ্কে বলবে কিছুটা ইনকাম কমলো, কিছুটা সেভিংস কমলো, অথবা কিছুটা ইনকাম বাড়লো, কিছুটা সেভিংস কমলো। আলটিমেট মাথায় রাখবে যত পার্সেন্টেজ বাড়া কমা হবে সেই প্রবলেমটা কাউর ঘাড়ে নিতে হবে। তো এখানে বলেই দিয়েছে আমার খরচের ঘাড়ে নিতে হবে। 90-10 কমছে, ঘুরিয়ে কিন্তু ফিগার বানাবে না। 80 বানালাম, তারপরে আবার 90 থেকে ডিফারেন্স করলাম, 10 হলো, এইভাবে কখনোই করবো না। খালি মাথায় রাখবে কত বাড়া কমা কমলো সেটার ডাইরেক্ট পার্সেন্টেজ বের করবো। দেখো অঙ্ক সোজা, খুবই সোজা, তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, কিন্তু এরপরে আসছে আরো ভালো ভালো অঙ্ক আসছে, তখন বুঝবে যে খালি বাড়া কমা যেটা হচ্ছে সেটাই করলে সুবিধা, তোমাকে বেশি নাড়াঘাটা করতে হবে না। বোঝা গেল? দেখো একটু আগেই বললাম যদি দুবার পার্সেন্টেজ চেঞ্জ হয় তাহলে অ্যাকচুয়ালি এবি রুল অ্যাপ্লাই করতে হবে, তাই না? বলছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের উপর শতকরা বৃদ্ধি কত? মানে প্রথমে 20% বাড়বে, তারপরে আবার 30% বাড়বে, মানে দুবারই বাড়বে। তার মানে ফর্মুলা কি খাটবে? প্লাস এ প্লাস বি প্লাস প্লাসে গুণ করলে প্লাস হবে এ বি বাই 100। দেখো তোমার কোনো চারটে ফর্মুলা যেটা বললাম কোনোটাই মাথায় রাখতে হবে না, খালি খেয়াল করবে যে বললো দুবার কি করছে, বৃদ্ধি হচ্ছে, তাহলে দুটোই প্লাস হবে। বললো একবার বেড়েছে একবার কমেছে, তাহলে প্রথমবার প্লাস পরের বার মাইনাস, এইভাবে অ্যাকচুয়ালি হিসাব করবে, দেখবে মাথায় রাখতে হবে না। খালি এক্সেপশনটা মাথায় রাখবে যে মাইনাসের জায়গায় প্লাস প্লাস, তারপরে মাইনাস এবি বাই 100, ঠিক আছে? তো এর উপরে যদি বসাই তাহলে কি হবে? তাহলে প্লাস 20 প্লাস 30 প্লাস প্লাসে দেখো প্লাস 20 ইন্টু 30 বাই 100, কাটাকাটি করো, 20 30 50 আর 3 দুগুণি 6, মানে 56% আলটিমেট বাড়বে। এবার মাথায় রাখো যে একদম একদম স্টার দিয়ে লিখে রাখো, যদি ক্লিন পার্সেন্টেজ থাকে, এই যে আমি দেখতে পাচ্ছি ক্লিনে ফিগার 20%, 30%, যদি এরকম থাকে তাহলে তুমি মুখে মুখে হিসাব করতে পারবে, তোমাকে বেশি এইসব করতে হবে না। কারণ লেখা কম, লিখতে হবে কম। যত কম লিখবে, যত মাথায় বেশি হিসাব করবে, মাথা দেখবে আরো মানে সচল হবে এবং পরীক্ষার হলে তত তাড়াতাড়ি অ্যাটেম্প করতে পারবে, তাই না? আমার স্ট্র্যাটেজি হচ্ছে পেন অ্যান্ড পেপারলেস। তো এটা মাথায় রাখবে, যদি ক্লিন ফিগার হয় তাহলে আমি 100-র উপর হিসাব করব। কারণ যদি থাকতো এরকম বিদঘুটে ফিগার থাকতো, 12.35 বেড়েছে প্রথমে, তারপরে বেড়েছে 19.25, এক্ষেত্রে তুমি এবি অ্যাপ্লাই করো, কারণ এই পার্সেন্টেজ মুখে বের করা কখনোই সম্ভব না, সেই জন্য এবিটা অ্যাপ্লাই করতে হবে। আর আদারওয়াইজ মাথায় রাখবে যদি ক্লিন ফিগার থাকে সেক্ষেত্রে আমি মুখে মুখে হিসাব করতে পারবো। ধরো তোমার 100 টাকা ছিল দাম, প্রথমে 20% বেড়েছে, তাহলে বাড়লো কত? প্লাস 20, এখন আলটিমেট দাম হয়ে দাঁড়ালো কত? 120 টাকা। এর আবার 30% বাড়াও, 30% বাড়লে দেখো 10%-এর ভ্যালু কত? 1 ঘর রিপ্লেস করলে 12, তাহলে 12 3 গুণ করলে 3 বারং 36 টাকা বাড়বে। তো 36 আর 20 হচ্ছে 56% বাড়বে। অপশন সি ইজ কারেক্ট। 8 নম্বর সেম প্যাটার্ন, পরপর সেম প্যাটার্ন দিয়েছে, ঠিক আছে? বলেছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল। তুমি এটা এবি অ্যাপ্লাই করতে পারো। প্রথমে বলেছে বৃদ্ধি প্লাস 20 মাইনাস 10 প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 10 বাই 100, এটা করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা আমি আর দেখাচ্ছি না, মাথায় রাখবে 100 ধরে করব, ঠিক আছে? এখানে আমি একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখাচ্ছি, ভালো করে বুঝবে। ইন্টারেস্টিং প্যাটার্ন, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবে। প্রথমে কি হয়েছে? 20% বৃদ্ধি হয়েছে, ছিল 100, তারপরে কি হয়েছে? 100 মানে 20% বৃদ্ধি করেছে, তাহলে 120 হয়ে গেছে। তারপর 10% হ্রাস করেছে, তাহলে 120 10% যদি কমাও তাহলে 120 10% হচ্ছে 12। তাহলে দেখো ভালো করে বুঝবে কি করে করবে। 20 বেড়েছে, তারপরে 12 কমাবো, তাহলে আলটিমেট প্লাস 8, মানে 8 বৃদ্ধি, 8% বৃদ্ধি হবে। এই ছিল অপশন ডি ইজ কারেক্ট। এবং এটা তুমি দেখো যদি একটু কঠিন ফিগার থাকে তাও সেক্ষেত্রে কিছুটা অ্যাপ্লাই হবে। কিরকম ভাবে? তুমি প্রথমে হ্রাস করো বৃদ্ধি করো, একই ব্যাপার, কোনো যায় আসে না, অঙ্কের কোনো যায় আসে না। দেখো যদি 20% বৃদ্ধির জায়গায় প্রথমে 10% হ্রাস করো, যদি 100 ধরে করি তাহলে 10% হ্রাস করলে হয়ে যাবে 90, তারপরে 20% 9 দুগুণে 18 বাড়বে, প্লাস 10 প্লাস 8 মানে 8% বৃদ্ধি, ঠিক আছে? এই প্যাটার্নটা ভালো করে মাথায় রাখো। যখন একটু জটিল ফিগার হবে আমি এইভাবে অ্যাপ্লাই করবো। কেন বলছি? যদি আগে প্রবলেমটা আগে যেটা বেশি গন্ডগোল হচ্ছে সেটা আগে করে নাও, কোনো চাপ আসে না, ঠিক আছে? কারণ দেখো প্লাস এ বাড়াও, তারপরে মাইনাস বি কমাও, প্লাস মাইনাসে মাইনাস এ বি বাই 100 হয়, তাই না? তুমি প্লাস এ কে আগে লেখো, মাইনাস বি কে আগে লেখো, কোনো যায় আসে না। প্রথমে মাইনাস বি নিলে প্লাস এ পরে নিলাম, প্লাস মাইনাসে মাইনাস এ বি বাই 100, সেটা একই প্যাটার্ন আসছে, একই অঙ্ক আসছে। সেই জন্য বললাম আগে বৃদ্ধি করো অথবা আগে হ্রাস করো, একই ব্যাপার। প্রথমে হ্রাস করে নিলাম, তারপরে বৃদ্ধি করলাম, দেখো অ্যান্সার একই আসবে। প্রথমে হ্রাস করলে 90,
তার আবার আমি 20% বাড়াবো, 90 20% মানে 18 বাড়বে। 10 + 8 কেন লিখলাম, 10 দিলেই 100 চলে যাচ্ছে, প্লাস 8 মানে খালি 8% বৃদ্ধি হবে। অপশন ডি ইজ কারেক্ট। 19 নম্বর দেখো একই প্যাটার্ন, কি বলে, টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল। দেখো আগের অঙ্কগুলো আশা করি বুঝেছো, তুমি এটা এবি অ্যাপ্লাই করতে পারো, হবে, ঠিক আছে, মুখে মুখেও করতে পারো। এবারে আমি দেখাচ্ছি মুখে মুখে কি করে করবে। তুমি ধরো ছিল 100, 40% হ্রাস করলে প্রথমে 40 কমলো, হয়ে দাঁড়ালো 60, তার আবার 10%, 60-এ 10% 6, 40 আর 6 46% কমলো। এইভাবে অ্যাকচুয়ালি মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, পেন অ্যান্ড পেপারলেস। প্রথমে বুঝতে না পারলে তুমি এইটাই আবার করে দেখো। ধরো ছিল 100, 40% যদি কমে তাহলে প্রথমে 40 কমলো, হয়ে দাঁড়ালো কত, হয়ে দাঁড়ালো 60-এ। এর আবার কি করবে, 10% কমাবে, 10% কমালে আরও 6 কমবে, 40 আর 6 46। একটু এবার থেকে চেষ্টা করো, আমি অঙ্ক যত বাড়বে প্যাটার্ন 2-1টা দেখলে তারপরে কি করব, একটু মডারেট করব, যে কত তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। 20 নম্বর বলেছে নতুন প্যাটার্ন, খুব সুন্দর প্যাটার্ন, ভালো করে দেখো। বলেছে পরীক্ষায় পাস নম্বর 36%, মানে আমি পরীক্ষায় 36% পেয়ে গেলে পাস করে যাব, ঠিক আছে। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, মানে বক্তব্য এটাই বলেছে আমি 190 নম্বর পেয়েছি, আরও যদি 35 নম্বর পেতাম তাহলে পাস করে যেতাম, তাই না। এবং সেটা পার্সেন্টেজে বলে দিয়েছে কত, 36%। বলেছে পরীক্ষায় মোট নম্বর কত, পরীক্ষায় মোট নম্বর বলতে লজিক্যালি বলতে চাইছে 100%-এর ভ্যালু কত। আমাকে 36%-এর ভ্যালু দিয়ে দিয়েছে, কেন, 90 নম্বর পেয়েছে, 190 পেয়েছে, আর 35 পেলে পাস করতো, তাহলে 190 আর 10 গেলে হচ্ছে 200, মানে আমার 225 নম্বর পেয়েছে, ঠিক আছে। যেটাই কিনা পার্সেন্টেজে ভ্যালু 36%, জানতে হবে 100%-এর ভ্যালু কত। দেখো কী করে 100-এ যাবো, মাথায় রাখবে 100 একটা, আমি যে 100-এর মাল্টিপল এখানে লুকিয়ে রয়েছে সেটাকে কাটবো না। তুমি চাইলে এরকম করতে পারো যে 1%-এর ভ্যালু 225/36, 100%-এর ভ্যালু কত, কাটাকাটি করে তুমি এখানে অ্যান্সার বলতে পারো। কিন্তু এগুলো অড ম্যাটার হয়ে গেছে, আগেরকার দিনের ম্যাটার ছিল, এখন অনেক অ্যাডভান্স অঙ্ক দেয়, যতটা পারো মুখে ক্যালকুলেট করো। আমি যেভাবে দেখাচ্ছি এখন এইভাবে প্র্যাকটিস করো, দেখবে আস্তে আস্তে মাথা যখন স্যাচুরেশন আসবে দেখবে অটোমেটিক তুমি ক্যালকুলেট করতে পারছো। কি বললাম যে 100-র যে ফ্যাক্টর, হাইয়েস্ট ফ্যাক্টর এখানে দেখতে পাচ্ছ সেটা কাটবে না। আমি দেখতে পাচ্ছি 4 লুকিয়ে রয়েছে, দেখো 9 যদি কাটি, 9 কাটলে কত থাকবে, 9 কাটলেই দেখো 4 পড়ে থাকছে, 9 কাটলে 4 নং 36, এদিকে 9 যদি কাটি তাহলে 25 হলো। তাহলে 4%-এর ভ্যালু হচ্ছে 25, জানতে হবে 100%-এর ভ্যালু কত, 4-এর সঙ্গে কত গুণ করব। আমার খালি দেখো খালি কি লাগবে, কোপিশিয়েন্টটা লাগবে, যে একে 25 দিয়ে গুণ করলে হবে। এখানে 4 25 100 বের করার দরকার নেই, কোপিশিয়েন্টটা 25, তাহলে এর সঙ্গে 25 গুণ করো, 25 25 625, ঠিক আছে। অপশন এ ইজ কারেক্ট। এবার একটা জিনিস দেখো ভালো করে বুঝবে, একটা ইউনিট কনসেপ্ট বলি, অঙ্কের সঙ্গে রিলেভেন্ট না, ইরিলেভেন্ট, ঠিক আছে। যে ধরো 25-এর সঙ্গে যদি একটা অড নাম্বার গুণ করছি, 25-এর সঙ্গে 25 গুণ করছি, তাই না, সবাই জানে 25 স্কোয়ার 625, তাই না। 25-এর সঙ্গে যখন 25 একটা অড নাম্বার গুণ করছি তাহলে সব সময় আমার অ্যান্সার কি আসবে, হয় 25 আসবে নয় 75 আসবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা আসবে। এটা একটা ইউনিট কনসেপ্ট, মানে ইউনিট ডিজিটের কনসেপ্ট। এটা সোজা অঙ্ক, খুব সহজেই হয়ে গেল, কিন্তু ইউনিট ডিজিট অ্যাকচুয়ালি এইভাবে অ্যাপ্লাই করবো, আসুক ভারী অঙ্ক আসুক, ঠিক আছে। তার মানে 25 75-এর মধ্যে কে প্রেজেন্ট, দেখো এখানে খালি 25 প্রেজেন্ট, তুমি এইভাবে করতে পারো। যদি সংখ্যাটা হতো 6 3 2 5 7 2 5, অথবা এইভাবে রয়েছে এত বড় সংখ্যা, গুণ করে তোমাকে এটা আনতে আসবে, এটা আসতে হবে, তাই না। তাহলে একটা অড নাম্বারের সঙ্গে গুণ করছি, অলওয়েজ মাথায় থাকবে 25 অথবা 75 তোমার আলটিমেট ইউনিট ডিজিটে থাকবে। তার মানে লাস্টে 25 অথবা 625, অপশন এ ইজ কারেক্ট।